দিনে হয়তো বনগাঁর দুর্গাপুজোর ম্যাপেও আমাদের কিছু পুজো বাদ পড়ে যেতে পারে বলে আমার আশঙ্কা। দুর্গাপুজো একটা ভীষণ ব্যয়সাপেক্ষ, এবং যেহেতু সরকারি অনুদানটা পাওয়া যাচ্ছে এবং এখন রেজিস্ট্রেশন করাটা মানে পুজো হোক বা যে কোনো সংস্থার রেজিস্ট্রেশন করাটা অনেকটা ইজি হয়ে গেছে, যেই কারণে মানুষ সহজে রেজিস্ট্রেশন করতে পারছে এবং অনুদানের প্রসেসটা যেহেতু সহজ হয়ে গেছে সেই কারণে তারা কিন্তু পুজোটা করছে। একটা বিরাট অ্যামাউন্ট তারা পাচ্ছে এবং আমরাও পাচ্ছি, এবং সেই কারণে পুজোটা অনেক সহজ হয়ে গেছে, যে কারণে মোটামুটি সবাই সবার নিজের এরিয়া বেসিসে নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আর এবারে পুজো নিয়ে চলছে আমাদের নতুন সেশন, দুর্গাপুজো। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই তো আনন্দ, হইহট্টগোল, খাওয়া দাওয়া, বিভিন্ন। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে বনগাঁর দুর্গাপুজোর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের একটি মণিমাণিক্য সুভাষনগর সেবা সমিতি। সুভাষনগর সেবা সমিতির গুরুত্বপূর্ণ এবং দায়িত্ববান সদস্য শ্রী সৈকত ঘোষ। নমস্কার। দেখতে দেখতে সুভাষনগর সেবা সমিতির পুজো এবার ৭৮-এ পা দিল। ৭৮ বছর, অর্থাৎ স্বাধীনতার পরপরই ৪৭ নাগাদ প্রথম শুরু হয়েছিল পুজোটা। সুভাষনগর সেবা সমিতি এই অঞ্চল বলা যেতেই পারে অধিকাংশ মানুষজনই ৪৭-এ যখন দেশভাগ হয় সে সময় তারা পূর্ববঙ্গ থেকে আমাদের ভারতবর্ষে এসেছিলেন। দেশভাগের একটা যন্ত্রণা, হারানোর যন্ত্রণা, সেসবকে সঙ্গে রেখেই মেতে উঠেছিলেন এই দুর্গাপুজোর আনন্দে। সেই থেকে ধীরে ধীরে বিভিন্ন সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সাংগঠনিক সমস্যা, অনেক কিছু পার করতে করতে আজ ৭৮ বছর। ৭৮ অক্ষর, একটা ৭ একটা ৮, কিন্তু ৭৮ বছর মানে ৭৮টা ৩৬৫ দিন, কম নয়। অনেক কিছু ঘটনা তার ভেতরে, বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের ঐকান্তিক প্রচেষ্টা, তাদের ভবিষ্যতের জন্য কিছু রেখে যাওয়ার প্রবণতাই আজকের সুভাষনগর সেবা সমিতির ৭৮তম বর্ষের পুজো। জানতে চাইব সৈকতের কাছে, এবার ৭৮তম বর্ষে সুভাষনগর সেবা সমিতি ঠিক কি করছে? নমস্কার। প্রথমেই অগ্রিম শুভেচ্ছা জানাই যে সমস্ত দর্শকরা আজকে আমাদের এই পডকাস্টটি দেখছে, আর যে সমস্ত দর্শকেরা বনগাঁয় প্রতি বছর ঠাকুর দেখতে আসেন, প্রতিমা দর্শন করেন, এবং প্রত্যেককেই, যারা বনগাঁর বাইরের প্রত্যেককেই প্রথমেই আমি শুভেচ্ছা জানাই শুভ শারদীয়ার। এবার সুভাষনগর সেবা সমিতির ৭৮তম বর্ষে আমরা মাকে বরণ করে নিচ্ছি আলোর মন্দিরে আনন্দধারা একটি থিম দিয়ে, যে থিমে মাটির ঘরে মা কিভাবে বসবাস করে, কিভাবে সাধারণ মানুষ, গরিবের ঘরে মা আসে, সেই থিমের উপরে ভিত্তি করে। তো মানে একদম গ্রাম বাংলার মা, একদম গ্রাম বাংলার মা। কারণ আর চাষির ঘরে মা তো আর সোনার বরণ পরে আসবে না, চাষির ঘরে মা আসবে, আমরা আমাদের কল্পনায় যেটা আসে, চাষির ঘরে মা আসবে সাদা থান পরে, গ্রাম বাংলায় মা আসবে, অবশ্যই একদম আমাদের গ্রাম বাংলা। আমরা যেটা আর কি মাটির ঘরের মধ্যে মাকে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে মাকে নিয়ে আসবো, সেই থিমের উপরে বেস করে এবার আমাদের পূজা মণ্ডপ, যেখানে জৌলুস নয়, আন্তরিকতা অনেক বেশি। অবশ্যই মাতৃ আরাধনাটা যেখানে হৃদয় থেকে, অবশ্যই লাইট, অনেক বড় প্যান্ডেল, এসব নয়। অবশ্যই সুভাষনগর সেবা সমিতির বিগত দিনগুলিতেও থিম নিয়ে বেশ গভীরভাবে ভাবনা করা হয়েছিল। যেমন গত বছরই ছিল বারাণসীর গঙ্গা ঘাট। একদম। আমি একটু মনে করে দিতে চাই, বনগাঁই এখন, বনগাঁই না, সারা পশ্চিমবঙ্গেই কম বেশি জীবন্ত মানুষ দিয়ে থিম মডেল তৈরি করা, একটা পুজো মণ্ডপ তৈরি করার প্রবণতা আছে, এবং সেখানে প্রচুর মানুষ ভিড় করে এবং আমাদেরও বেশ আকর্ষণীয় লাগে। বনগাঁতে সর্বপ্রথম জীবন্ত মানুষের মডেল দিয়ে থিম তৈরি করে সুভাষনগর সেবা সমিতি। সেটা কুমোরপাড়ার গরুর গাড়ি, যারা বনগাঁয় দীর্ঘদিন ধরে
ঠাকুর দেখতে আসেন, পূজা মণ্ডপ উপভোগ করতে বনগাঁর আসেন, অধিবাসী যারা হ্যাঁ, তারা সকলে হয়তো আজও মনে আছে। একদম হ্যাঁ, আমার বয়স যথেষ্ট কম, কিন্তু আমি দীর্ঘদিন এই ক্লাবের, আমাদের সুভাষনগর সেবা সমিতির পূজা কমিটির সাথে যুক্ত। মানে এটা এক প্রকার ভালোবাসা, মানে পুজোর সাথে যুক্ত থাকতে হবে, ক্লাবে আসি যাই সেই জন্য না। এই দুর্গাপুজোটা আসলে আমার মতো আরো কিছু সদস্য আমার ক্লাবে আছে যারা আমরা হয়তো পাগলই, আমি বলবো। এই পুজোটাকে ক্লাবের পুজো হলেও নিজের বাড়ির মতো করে আমরা দেখি এবং আনন্দ করি। আর সেই কারণেই ওই বনগাঁবাসীর কাছে প্রতি বছর চেষ্টা করি যতটা নতুন নতুন কিছু ভাবনা দেওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে আমরা তো 1 নম্বর গেটের এপাশে থাকি, আমরা দর্শককে টেনে আনাটা আমাদের জন্য যেন দিন দিন খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তার কারণ প্রথমত বর্তমান বাজারে একটা বিপুল ব্যয় না করতে পারলে একটা বড়সড় পুজো দাঁড় করানো যায় না। একদম একদম। আর সেই বড়সড় পুজো দাঁড় করানোর জন্য অনেক রকমের ব্যাকগ্রাউন্ড দরকার পড়ে, যেটা ধীরে ধীরে এই 1 নম্বর গেটের এপাশের পুজোগুলোর পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তুমিও তোমার বাড়িও একদম এই গেটের এপাশেই। আমরা মোটামুটি বনগাঁ শহরের প্রবেশদ্বার যশোর রোডে আছি, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা, মানে আমরা অ্যাকচুয়ালি যখন বাড়ির গেটটাকেও, বাড়ি সুন্দর করার পরে আমরা বাড়ির গেটটাকেও ডেকোরেশন করি। তো বনগাঁ শহর খুব সুন্দর, আমরা জানি, একদম বর্ডার থেকে শুরু করে স্টেশন পর্যন্ত, এদিকে চাকদা রোড পর্যন্ত। কিন্তু কোথাও গিয়ে যেন 1 নম্বর গেটের এপাশ থেকে বাদবাকি যে কয়েকটা ওয়ার্ড পৌরসভার মধ্যে আছে সেখানে সৌন্দর্যায়নের খুব একটা পরিবর্তন হয়নি। সেটা পৌরসভার ক্ষেত্রেও বলবো এটা। এবং প্রশাসনও কেমন যেন, মানে বনগাঁর পুজো মানে হচ্ছে রেল লাইনের ওপার থেকে মতিগঞ্জ পর্যন্ত এগিয়ে চলা পর্যন্ত বনগাঁর পুজো। আগামী দিনে হয়তো বনগাঁর দুর্গাপুজোর ম্যাপেও আমাদের কিছু পুজো বাদ পড়ে যেতে পারে বলে আমার আশঙ্কা। কেন বলছি কথাটা, বনগাঁ স্টেশন থেকে যারা বাইরে থেকে ঠাকুর দেখতে আসে তারা তো বনগাঁর ম্যাপ দেখে আসে না, তারা আসে টোটোওয়ালা, ভ্যানওয়ালা বা পথ চলতি লাইটগুলো দেখে, যারা হেঁটে দেখেন ঠাকুর। বনগাঁর এপারে 1 নম্বর গেট থেকে এই যে পাশের যে ঢালটা নেমেছে, সেই জায়গাটা যে ওপাশেও যে কিছু আছে, যে একটা অন্ধকারের ভিতরেও যে আলো আছে, সেটা অর্ধেক মানুষ জানেই না, নতুন জেনারেশন তো জানেই না। কারণ আমরা পুজো মণ্ডপে যখন রাত্রিবেলা থাকি তখন বেশ কিছু বয়স্ক দর্শনার্থী আসেন যারা প্রতিবার এসে গল্প করেন, কথা বলেন আমাদের সাথে যে আমরা গতবার এসেছি, দেখেছি। আমি দীর্ঘদিন ধরে আসছি, আজ 10 বছর 20 বছর ধরে আসছি, কিন্তু নতুন জেনারেশনের ছেলে মেয়েদেরকে আমরা পাই না। হয়তো যারা আসে তারা যেদিন গাড়ি ঘোড়া বা মানে বাইক গাড়ি এগুলো ছাড়া থাকে রাস্তা, সেদিন থেকে তারা একটু ঘুরে গেল। কারণ প্রথমত এই দিকে রাস্তাগুলো, সুভাষপল্লী দিয়ে রাস্তাগুলো সব দিকে কানেক্টেড। এই মুহূর্তে যেহেতু বনগাঁ 1 নম্বর গেট টু 2 নম্বর গেট একটা দুর্গাপুজো জোন তৈরি হয়েছে, কিন্তু তবুও প্রশাসন কেমন যেন এখানটা একটু উদাসীন ভাব দেখায়। প্রথমত রাস্তাঘাট ভীষণ খারাপ চলছে, প্লাস হাঁটার জন্য ফুটপাথটুকুও নেই। আমার প্রশাসনের কাছে যদি এই মাধ্যমে বলেও কোনো উপকার হয়, যে এই পডকাস্টের মাধ্যমে বা আমার এই বিবৃতির মাধ্যমে, বা আগামী দিনে আমি কোথাও সুযোগ পেলে অবশ্যই জানাবো, যে এপাশে 5টা ওয়ার্ড আছে, এখানে মানুষরা আছে যারা পুজো করে, যারা উৎসব করে, তারা রাস্তায় চলে, তাদের জন্য প্রশাসনের ভাবা উচিত অন্তত পুজোর সময় সাধারণ দিনে চলার জন্য দুপাশে 2টো ফুটপাথ থাকা উচিত বলে আমার মনে হয়, যেমন সারা বনগাঁয় আছে। একদম। প্রশাসনকে যারা পুজোটা পরিচালনা করেন, বনগাঁ প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো পুজোর সময়, এটা নিয়ে কোনো সংশয় নেই, কোনো বিতর্ক নেই, কিচ্ছু নেই। বনগাঁয় এত বড় একটা অঞ্চল, এত বড় পুজো, কিন্তু প্রশাসন এত কঠোর হাতে সেটাকে কন্ট্রোল করেন, যেটা কিন্তু বেশ মানে স্যালুট জানাবার মতনই আর কি, মতন নয়, স্যালুট জানাতেই হয়। কিন্তু তবুও কোথায় যেন আমাদের 2 নম্বর গেট রেল লাইনের এপাশে 2 নম্বর গেট টু 1 নম্বর গেট পৌরসভার 5টা ওয়ার্ড থাকা সত্ত্বেও একটা বিমাতৃসুলভ ব্যাপার আমরা লক্ষ্য করি।
ওই যে প্রশাসনের ব্যাপারটা যখন উঠলোই একটু কথা বলি। আমি তো কম বেশি পুজোর সাথে যুক্ত থাকার দরুন যে প্রশাসনিক পর্যায়ে যে মিটিংগুলো পুজোর আগে হয় সেখানে বেশ কয়েক বছর গিয়েছি, এবং প্রতি বছরই একটা কোথাও একটা বিষয় ওঠে যে এই বাইক পাস দেওয়া, কার পাস দেওয়ার একটা প্রসঙ্গ ওই মিটিংয়ে উঠেই ওঠে। এবং প্রতিবারই আমাদের প্রশাসনকে আমি বলতে শুনেছি লিমিটেড পাস দেওয়া হবে, অজাচারভাবে কাউকে দেওয়া হবে না, কেউ এসে দুমদাম চাইলে পাবে না। কিন্তু আলটিমেটলি পুজোর অষ্টমী নবমীতে গিয়ে দেখি বাড়ি তার বাগদাই, সে কার পাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে একদম একদম, এবং সে যানজট সৃষ্টি করছে। আর এইটা আমরা বেশি উপভোগ করতে পারি কারণ ঢোকার গেটটা হয় আমাদের পাড়ার শেষ মুখে, ওইখানে একটা, আর এই 2 নম্বর গেটের এখানে একটা গেট হয়, তাহলে দুটো গেট আমরা ভালোভাবে দেখতে পাই। এবং সেখানে আমরা লক্ষ্য করি তারা বনগাঁর বাসিন্দাই না, পাঁচপোদা থেকে আসছে, বাগদা থেকে আসছে, ওই চাঁদপাড়ার ওদিক থেকে আসছে, তারা কার পাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ঠাকুর দেখছে। কিন্তু আমরা যতগুলো মিটিং এ জানি, মিটিং গুলোতে যা দেখেছি যে প্রশাসন বারবার বলেছে যে ক্লাবগুলোকে লিমিটেড বা যাদেরকে লিমিটেড কার পাস বা এগুলো দেওয়া হবে তারা শুধুমাত্র ক্লাবের কাজেই ব্যবহার করতে পারবে, কিন্তু তারপরে গিয়েও এটা হয়। এবার আমি জানি না এটা কিভাবে হয়, প্রতি বছরই আমি লক্ষ্য করি কিভাবে হয় আমার এটা জানা নেই। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগে যে কেন এরকম। যখন আমি কঠোর হব, কারণ একটা পুজোর সময় বাইক নিয়ে আমরা দেখি, বিশেষ করে একটা আমি ইনফরমেশন দিচ্ছি, আমার যদি ভুল হয় সবাই কারেক্ট করে দেবেন। রামনগর রোডটায় রাত্রির মোটামুটি কিছুক্ষণ বাদেই ফাঁকা হয়ে যায়, কারণ যেহেতু ওই রুটটাই স্টেশনে যাওয়ার হিসেবে ব্যবহার হয়। ওই রাস্তায় প্রতি বছরই আমি দেখি বাইক নিয়ে বেশ কিছু ছেলে মেয়ে রাত্রিবেলা ছুটে বেড়ায় পুজোর সময়, এবং আমাদের 1 নম্বর গেট টু ওই যোগেন্দ্রনাথের স্কুল কালোপুর এই চত্বরটুকুতে ভীষণ বেপরোয়া বাইক চলে। এবার আমি জানি না কেন, কিভাবে তাদের আটকানো যায় না, কোন অদৃশ্য হাত এসে কার পাসগুলো দিয়ে যায়। তবে আমার অনুরোধ থাকবে প্রশাসনের কাছে যেন এই দিকটা ভালোভাবে দেখে, উচিত বলে আমার মনে হয়, কারণ এতে বনগাঁর পুজোর যে ট্রাফিকটা থাকে সেটা আরো বেটার ভাবে কন্ট্রোল করা যাবে। কারণ একটা ভ্যানওয়ালা গরিব মানুষ, সে হয়তো 5টা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, তাকে আটকে দিচ্ছে, সে কার পাস পাচ্ছে না, সে হয়তো পুজোর দিন 2 পয়সা ইনকাম করতে বেরিয়েছে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে বাইকে করে 4 জন চাপিয়ে উইদাউট হেলমেটে পরিবার সহ ঠাকুর দেখছে। কার পাসটা তো আপৎকালীন, জরুরিকালীন ভিত্তিতে দেওয়া হয়। তো প্রশাসনের কাছে অবশ্যই আমিও আমরা রেল লাইনের এই পাশের একজন ব্যক্তি হয়ে বা মানুষ হয়ে বলবো যে আমাদের এই সাইডটা আরেকটু লক্ষ্য দিন, বনগাঁর পুজো আরো সমৃদ্ধ হবে অবশ্যই, কারণ এই দিকটাও তো পুজো হচ্ছে। যতটা একটা সময় ছিল বনগাঁর পুজোটা বেশ নদীর ওপার কেন্দ্রিক হয়ে উঠেছিল মাঝে বেশ কয়েক বছর, সেটা কিন্তু দেখুন আবার মোটামুটি সারা বনগাঁ শহর হয়ে গেছে। আমাদেরকে শহর থেকে বাদ দেবেন না, অন্তত বনগাঁর পুজোটা হলো, আমরা মোটামুটি জানি কলকাতার পরে বনগাঁতে একটা জমজমাটি দুর্গাপুজো চলে। এবার দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আমাদের এখানে পুজোটা উপভোগ করতে আসে, কিন্তু আমরা কলকাতাতেও দেখেছি সব পুজো তো বিগ বাজেটের হয় না, ছোট ছোট থিম দিয়ে কিছু কিছু পুজো হয় যেগুলো সমাজের কাছে অনেক বার্তা যায়, যেগুলো পুজোর সাথে অনেক প্রাসঙ্গিক থাকে। আজ মাটির ঘরে দুর্গা মায়ের আগমনের বার্তা নিয়ে আমরা থিম তৈরি করছি, তাই বলে আমি এখন নিকো পার্কের থিম নিয়ে তো দুর্গাপুজো করতে গেলে আমি তো বুঝে পারি না যে নিকো পার্কে দুর্গা ঠাকুর কি করছে। এরকম ওয়াটারল্যান্ড বা কোনো একটা বিশেষ কোনো একটা উচ্চ জাপান বা ইসরায়েল বা আমেরিকার কোনো একটা বড় হোটেল বা হোক, তার আদলে মণ্ডপ তৈরি হচ্ছে, তার মধ্যে মা দুর্গা। আরে প্রাসঙ্গিকতাটা কি? আসলে সেটা শুধুমাত্র জৌলুস, সেটা শুধুমাত্র জৌলুস। হ্যাঁ, যে আমি এটা করছি, সেটা করছি, ওটা করছি। এই আসলে আমাদের দুর্গাপুজোটা তো শিল্প, এখন এটা একটা শিল্পের পর্যায়ে। আমি তো বলবো শিল্প থেকে বড় কথা বিজনেস, ব্যবসা, শিল্প বড় ব্যবসা, বড় বিজনেস।
মানে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় এই কয়েকটা দিনে। প্রচুর বাঙালি মানুষের জীবন জীবিকা স্বপ্ন নির্ভর করে এই কয়েকদিনের উপরে। তো যাই হোক, বনগাঁর পুজো আরও সমৃদ্ধি হোক। আমরা আশা করব যে আগামী দিনেও আমাদের এই 5টা ওয়ার্ডের দিকে প্রশাসন এবং আমাদের পৌরসভা আরও নজর দেবেন এই পুজো উপলক্ষে, এবং বনগাঁর পুজোকে একটা শিল্পর পর্যায়ে তো অলরেডি আছে, আরও বৃহৎ শিল্পের আকারে, উৎসবের আকারে যেন এগিয়ে নিয়ে যাবে, এটা আমরা আশা রাখবই, নাকি? হ্যাঁ, এবার আমি একটু বলি আমাদের সুভাষনগর সেবা সমিতি যে প্রসঙ্গে আমরা আজকে শুরু করেছি, একদম অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আমরা তুলে ধরে ফেলেছি অলরেডি, কিন্তু ভালো নেগেটিভ নয়, এটা পজিটিভ বিষয় হচ্ছে প্রশাসন। আমার মনে হয় যে গঠনমূলক আলোচনা প্রশাসন সবসময় দাবি করে, আলোচনা হলেই ভালো, আলোচনা হলে কথাটা পৌঁছবে, এবং তারা অবশ্যই চেষ্টা করছেন। সারা বনগাঁ শহর যখন করছেন, অবশ্যই হয়তো মিসিং হচ্ছে, আমাদের আগামীতে হবে। এবার কিন্তু আমরা যাব, আমরা অনেকগুলো কথা আলোচনা করলাম, এবার আমরা সুভাষনগর সেবা সমিতি, আমি যে বললাম 7-এর পরে 8, অনেকগুলো বছর, কোনো একজন বা কোনো একজনের মাথা থেকে প্রথম ভাবনা আসে, তারপরে একজন করতে গিয়ে সুভাষনগর সেবা সমিতির একটা বড় পুজো তৈরি হয়েছিল। জানবো সেই গল্প। আমার বয়স যেহেতু অনেকটাই কম, আমি যতটুকু জেনেছি আমার বাবা, জ্যাঠা এবং ক্লাবের পুরনো সদস্যদের কাছ থেকেই জানা, সেটুকুই সকলের সাথে ভাগ করে নেব। একসময় সুভাষনগর সেবা সমিতির এই পুজোটা হতো আমাদের বনগাঁয় 1 নম্বর গেটের পাশে পাড়ায় ঢুকতে যে ট্যাঙ্কিটা আছে, ওয়াটার ট্যাঙ্ক, ওর যে নিচে যে জায়গাটা ছিল ওইখানটাই পুজোটা হতো, এবং সেখানে দুর্গাপুজোর আকারটা একটু ছোটই হতো। কালী পুজোটা প্রচন্ড বড় করে করা হতো, কিন্তু কালক্রমে আস্তে আস্তে সেই সমস্ত আমাদের মানে দাদুরাই বলবো, তারা সময়ের সাথে সাথে চলে গেছেন, ক্লাবের দায়িত্ব পরিবর্তন হয়েছে, এবং হতে হতে বেশ কয়েক বছর বাদে ক্লাবের সদস্যরা মনে করে যে যেহেতু ওই জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা হয়, যেহেতু প্রশাসনের জায়গা, প্রশাসন ওই জায়গাটা ব্যবহার শুরু করে, তখন আমাদের পুজোটা চলে আসে কেশবলাল স্কুল যে প্রাইমারি সেকশনটা আছে, পাড়ার ভেতরে একদম চলে আসে। যার ফলে জায়গাটা ছোট হলেও আমরা ছোট থেকেই শুরু করি, এবং সেখানে বেশ কয়েকবার পুজো হয়। আবার তারপরে আমাদের ক্লাব যেহেতু প্রথমে আর 5টা ক্লাবের মতোই সেই সময় কাঁচা ক্লাব ছিল, মাথার উপরে টালির চাল, বেড়ার ঘর, সেটা করতে করতে আস্তে আস্তে একটা পাকা ঘর, তারপরে একটা পূজা মণ্ডপ তৈরি করা, সেই একদম ক্লাব সংলগ্ন, একদম ক্লাবের মতো, ওটাই আমাদের ক্লাব। পূজা মণ্ডপটাই আমাদের ক্লাবের বাইরের অংশে আমরা আড্ডা, ক্লাবের বিভিন্ন ফিস্ট অ্যাক্টিভিটি গুলো করি, কিন্তু ওটা পূজা মণ্ডপ। এবং পুরনো বয়স্ক লোকগুলোকে আপনি যদি কখনো আমার ক্লাবের সামনে দিয়ে যান, খেয়াল করবেন তারা প্রণাম করে। ইভেন পাড়ার এখনো যারা বিয়ে করে নতুন বউ নিয়ে বা শুভ কাজে আসে, তারা ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রণাম করে কিন্তু বাড়িতে যায়। হয়তো ক্লাবের মধ্যে হয়তো সাইকেল গাড়ি রাখা কিচ্ছু নেই, ছেলেরা বসে আড্ডা মারছে, তবুও তারা নেমে আমাদের কালচার সংস্কৃতি অনুযায়ী পুজো যায়। এবং সুভাষনগর সেবা সমিতিটা কিন্তু ওই মণ্ডপকে কেন্দ্র করে, মূল হলো আমাদের দুর্গাপুজো বা পুজো, কালী পুজো, তারপরে দুর্গাপুজো। এবং এই যে দুর্গাপুজোটা কালক্রমে আস্তে 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 এখন আমরা সবাই জানি, বিগত কয়েক বছর ধরে আমরা কেশবলাল স্কুলের যে বড় মাঠটা আছে সেখানে স্থানান্তরিত করেছি। কিন্তু সবচেয়ে বড় কথা, সমস্যা যেটা দাঁড়িয়েছে, মাঠটা প্রচুর বড়। বর্তমান যুগে অত বড় মাঠে একটা পুজো করাটা আমাদের জন্য ভীষণ একটা সমস্যা দাঁড়িয়ে পড়ছে। যেটা প্রথমত প্রতি বছর দুর্গাপুজোর সময় এরকম এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে জল জমে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, যার ফলে পাড়াটা পুরো একদম ম্যাক্সিমাম জায়গাটা, আর এবার তো ভীষণ খারাপ অবস্থা, ম্যাক্সিমাম বাড়িগুলোই জলের তলায়। সেই জায়গায় মানুষের বাড়ির থেকে চাঁদা কালেকশন করে, এবং কম বেশি বনগাঁর সকলেই জানে এখন যে সুভাষনগরের প্রতিটা বাড়িতেই এখন শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ বাস করেন, কিন্তু তারপরেও এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা একটা বিগ বাজেটের পুজো করতে গেলেও ভাবি, কারণ
একটাই, যে তারা জলের মধ্যে বাস করছে, আমার তার কাছ থেকে চাঁদা চাইতে যাইতে হবে। চাঁদাটা তো নাম, আসলে তো টাকা, আসলে তো অর্থ। এবং সত্যি কথা বলতে আমার কাছেও, আমরা যদি কারোর কাছে টাকা চাই, তার চোখে কিন্তু আমরা একটা না বোধক থাকি, উত্তর থাকি। এটা আমরা মানুষ, এটা আমাদের সহজাত, কারণ অর্থ আমরা কষ্ট করেই উপার্জন করি। কিন্তু আমাদের পক্ষে এইটা মানে দিনের পর দিন, যেহেতু পুজোর বাজেটটা বেড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, বাজেট না বাড়ালে মানে আজ যদি কেউ 5 লাখ টাকার পুজো করে, কাল তাকে 7 লাখ টাকার পুজো করতে হবে, এবং তারপরে তাকে 10 লাখ। একদম এই না যে সে মাসে প্রতিবার পুজোয় 20,000 টাকা বাজেট বাড়ালে তার চলছে। যেহেতু পূজা মণ্ডপগুলোই এখন মানুষ না, আমার যতটুকু উপলব্ধি, মানুষ ওই যেটা আমরা আগে আলোচনা করলাম, জৌলুসটা বেশি পছন্দ করছে। দুর্গাপুজোর সাথে রিলেটেড থিম কি প্রাসঙ্গিকতা আছে, প্রাসঙ্গিকতা নিয়ে মানুষের ভাবনা নেই এই মুহূর্তে, এবং সেটা আমার কাছে ভীষণ বেদনাদায়ক। কারণ আমি দুর্গাপুজো মাটির মা, যার সাথে আমাদের ভারতীয় মাইথোলজি সরাসরি কানেক্টেড, তার সাথে আমি আমেরিকান হোটেল, তার মধ্যে মা দুর্গা আছে, আমার দেখতে এটা ভালো লাগে না। এটা তো অনেকটা হচ্ছে, তার থেকে আমি ভালো মার পেছনে সোনালী আর সাদা কাপড় দিয়ে মারা রয়েছে, আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে থাকে। যেমন গত বছর তোমাদের বারাণসী হলো, যেখানে হিন্দু সংস্কৃতি জড়িয়ে রয়েছে, সেখানে হয়তো সেখানে মায়ের আগমন ঘটেছে, সেখানে যখন মহাদেবের আগমন হয়েছে, মায়ের আগমন অবশ্যই ভাবতে পারি আমরা। কিন্তু বিভিন্ন বড় বড় প্যান্ডেল, বিদেশি প্যান্ডেলকে, এটাকে বলা যেতে পারে যে কি বলবো, এটাকে তোমার আমি একটা কিছু বা এরকম একটা ব্যাপার কোথাও যেন মনে হয়। আমি তাদেরকে জাহির করা করছি না, কিন্তু অবশ্যই তারা করছেন, তারা তাদের মতো করেই পুজো করছে। এখন অনেকে ভাবতে পারেন যে এরা পারছে না বলে হয়তো সমালোচনা করছেন, কিন্তু তাতে না। আমার মনে হয় তাদের কাছে যে বাজেট আছে, তাতে প্রাসঙ্গিক পুজো করাই যায়। ভারতীয় সংস্কৃতির সাথে কি আমরা থাকতে পারি না? অবশ্যই, আমাদের সনাতনী সংস্কৃতির মধ্যে থেকে আমরা তো এই পুজোগুলো করতে পারি। অবশ্যই। আর বর্তমানে প্রযুক্তি যেভাবে এগিয়েছে, তাতে মনে হয় আরো সুবিধা। তারা যে পরিমাণে বাজেট খরচ করছে, সেখানে বনগাঁর পুজো যদি এই সংস্কৃতিটাকে আপন করে নেয়, এই বিদেশি কালচার বাদ দিয়ে, তাহলে আমার মনে হয় আরো সমৃদ্ধ হবে। এই যে তোমাদের 47 নাগাদ, 1947 সাল নাগাদ পুজোটা শুরু করা হলো, সেই সময়টার কোনো গল্প তোমার কাছে আছে, যে সেই সময় কারা ভাবলেন এগুলি? কারা ভাবলেন, সত্যি কথা বলতে বনগাঁ তখন বনই ছিল, এবং আমার পাড়ায় গল্প শুনেছি যে সেই সময় বেশ মানে একটা বাড়ির পরে অন্তত 3টে কলা বাগান বা 3টে চাষের ক্ষেত, তারপরে গিয়ে আরেকটা বাড়ি ছিল। একদম একদম। এবার এই সমস্ত মানুষগুলো তো দূরে দূরে বাড়ি, কিন্তু এই যে পুজো, দুর্গা পুজোটা শুরু করার মূল কারণটা ছিল এই মানুষগুলো যাতে সেই টাইমটাই কটা দিন একত্রে থাকতে পারে। কার ভাবনা থেকে এসছে, এরকম কোনো তথ্য পাওয়া যায় কি? না, সেই সময় সমবেত প্রচেষ্টাতেই হয়েছে। স্পেশাল কেউ নেই যে উনি এসে এই জিনিসটা করেছেন, এরকম কিছু নেই। বরাবরই এটা আমাদের সমবেত ভাবনা, যৌথ ভাবনা, সবাই মিলেই করা হয়েছে। এবং তার ভিতরে ক্রেডিট কাউকে দেওয়ার মতন যে মানুষটি অগ্রগণ্য ভূমিকা, একটা মানুষ তো থাকে যারা অগ্রগণ্য ভূমিকা নেয়। সত্যি কথা বলতে আগে সুভাষপল্লীতে, সুভাষনগরে আর কি, একটাই ক্লাব ছিল, সুভাষনগর সেবা সমিতি। এবং তারা মানে সেটা আমাদের 2 নম্বর গেটের থেকে যে রাস্তা, এখন বর্তমানে সুভাষনগরে স্পোর্টিং ক্লাব হয়েছে, আরো ছোটখাটো অনেক ক্লাব তৈরি হয়েছে। এবার এই ক্লাবগুলো তখন ছিল না, তখন এই প্রতিটা পাড়ার সবাই একটা জায়গায় সেন্টার ছিল সুভাষনগর সেবা সমিতি। তারা কিন্তু সবাই একসাথেই মিশতো, কিন্তু কালে কালে ওই সময়ের সাথে সাথে যেটা হয় মতামত, এরাই, আমি কাউকে একজনকে ক্রেডিট দিয়ে আমি চাই না অন্যজন খারাপ, কারণ আমি ক্লাবে থাকতেকালীন দেখেছি সে হয়তো অন্য ক্লাবের সদস্য, সে হয়তো অন্য ক্লাবে পুজো করে এখন বর্তমানে সুভাষনগরের মধ্যেই, কিন্তু তার ইমোশন, তার ভালোবাসাটা আজও আমার ক্লাবে যুক্ত করে আছে। মানে আমি বলছি এটা আমার বাবা কাকার বয়সী যে সমস্ত কাকু জেঠু আছেন বা তার থেকেও সিনিয়র যারা আছেন, তারা কিন্তু আজও আমাদের ক্লাবের সাথে আন্তরিকভাবে জড়িত। একটা সময় আমাদের বনগাঁ 1 নম্বর গেট টু 2 নম্বর গেট ছিল কালী পুজো জোন। 2 নম্বর গেটে কালী পুজো, কিশোর সংঘের কালী পুজো, টিকেদারের মোড়ে কালী পুজো, সুভাষ স্পোর্টিং ক্লাবের কালী পুজো,
পরপর। এখন এই ক্লাবগুলো সবাই কিন্তু দুর্গাপুজো করছে। আমি বলি একটুখানি আমার যেটা মতামত, আমার মনে হয় যেটা বিগত কয়েক বছরে এই পুজোগুলো কিন্তু বেশি বেড়ে উঠেছে বিগত কয়েক বছরে। এবার প্রথমত দুর্গাপুজো একটা ভীষণ ব্যয় সাপেক্ষ, এবং যেহেতু সরকারি অনুদানটা পাওয়া যাচ্ছে এবং এখন রেজিস্ট্রেশন করাটা, মানে পুজো হোক বা যে কোনো সংস্থার রেজিস্ট্রেশন করাটা অনেকটা ইজি হয়ে গেছে, যেই কারণে মানুষ সহজে রেজিস্ট্রেশন করতে পারছে এবং অনুদানের প্রসেসটা যেহেতু সহজ হয়ে গেছে, সেই কারণে তারা কিন্তু পুজোটা করছে। একটা বিরাট অ্যামাউন্ট তারা পাচ্ছে এবং আমরাও পাচ্ছি, এবং সেই কারণে পুজোটা অনেক সহজ হয়ে গেছে, যে কারণে মোটামুটি সবাই সবার নিজের এরিয়া বেসিসে কয়েকজন মিলেই কিন্তু পুজোটা করে ফেলতে পারছে। এবং আরো যার ফল কিন্তু পড়ছে কি এই আমাদের মতো পুরনো পুজোগুলো, কারণ যেহেতু একটা পুজোই আগে একটা পাড়াতে একটাই পুজো হতো, একটা পুজো হওয়া মানে সবাই চাঁদাটা সেই জায়গায় দিত, আনন্দ উচ্ছ্বাস যা করার সেই প্যান্ডেলে এসেই করতো। কিন্তু এখন যেহেতু সবার মানে বলতে গেলে ব্যক্তিগত পুজো হয়ে গেছে, 10টা বাড়ি মিলে একটা পুজো হচ্ছে, তারা অনুদান পাচ্ছে, নিজেরা কিছু অর্থনৈতিক অবস্থা এখন কম বেশি বনগাঁর মানুষের বিগত কয়েক বছরে বেশ উন্নতি হয়েছে, তারা কি করছে নিজেদের ইনভেস্টমেন্ট দিচ্ছে, যার ফলে পুজো কিন্তু এরকম ঘরে ঘরে দুর্গাপুজো হয়েছে। যার ফলে বিশেষ করে আমাদের এই 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেট আস্তে আস্তে প্রতি জোন তৈরি হয়ে গেছে একটা দুর্গাপুজো। হয়তো আহামরি বড় মাপের পুজো হয় না। আমাদের 2 নম্বর গেটটা কালী পুজো করতো, 2 নম্বর গেট কালীবাড়ি ওরা কালী পুজো করতো, ওরা এখন দুর্গাপুজো করে, কালী পুজোটা মন্দিরে চলে গেছে। টিকেদারের মোড় কালী পুজো করতো, তারা এখন দুর্গাপুজো করছে। তারপরে আবার একটি সম্ভবত সাথী সংঘ বা মহিলা সমিতি, ওনারা একটা পুজো করে, সবাই মোটামুটি কিন্তু মধ্যম গোত্রীয় পুজো করে। ওটা হয়ে গেলেই আমাদের সুভাষনগর সেবা সমিতি পড়ছে। আগে ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব, তারপরে ওদিকে রাস্তার উপরে আছে ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব, সুভাষনগর সেবা সমিতি, আর ওই সাইডে পুজো করতো আমাদের জগন্নাথ স্কুলে। আমাদের ছোটবেলার পুজোটা, আমরা যখন বনগাঁতে তো বড় হয়ে, জন্ম বনগাঁতে বড় হয়ে ওঠা, ইয়ং বেঙ্গলের পুজো মানে একটা বড় পুজো, সুভাষনগর সেবা সমিতির একটা বড় পুজো, উদয়ন সংঘর একটা বড় পুজো। উদয়ন সংঘের পুজোটা আজকে আর নেই, ওদের ছোট করে হয় এখন বোধহয় না, গত বছর থেকে বেশ জাঁকজমক করার চেষ্টা করছে। এই যে এক একটা জেনারেশন আসে, মানে যেটা হচ্ছে বাজার কলকাতার সামনে থেকে এবছর ওরা ভালো পুজো করছে। গত বছর ওরা একটা বেশ ইন্টারেস্টিং ভূতচুতের বাইরাম কিছু একটা থিম করেছে। এবার সত্যি কথা বলতে এই যে যাদের লো বাজেটের পুজো আমরা যারা করি আর কি, আমাদের আর 20-25 লাখের বাজেট নেই, হ্যাঁ সত্যি কথা বলতে 10 লাখের নিচে আমাদের বাজেট। তো এই 10 লাখের নিচের বাজেটের যে পুজোগুলো, সেগুলো দিন করা না ভীষণ চাপের হয়ে যাচ্ছে। এই উদয়ন সংঘ আজ আকর্ষণীয় করতে কি করছে, ভূতের প্যান্ডেল করেছে গত বছর, এবং মারাত্মক ভিড় ছিল, আমরা রাত্রেবেলা দেখেছি। ভূতের প্যান্ডেল সব জায়গাতে ভিড়। এটা কেন? কারণ সাথে আমার বাচ্চা থাকছে, তার ইন্টারেস্ট জাগছে, মাইকে চড়া সাউন্ড বাজছে, যার ফলস্বরূপ ইন্টারেস্ট যাচ্ছে। কিন্তু এখন আপনি যদি একটা বাচ্চাকে বারাণসীর ঘাটের গঙ্গা আরতি দেখান, সে 2 মিনিট দাঁড়িয়ে থেকে দেখবে, বা বড় জোর 30 সেকেন্ড দাঁড়িয়ে থেকে দেখবে, বলবো পাপা চলো, আমার ভালো লাগছে না, অন্য প্যান্ডেলে ওই অমুক প্যান্ডেলটাই যাই। এবার ব্যাপারটা হলো এই প্রাসঙ্গিকতা, কারণ আজ দুর্গাপুজো মানে কালচার, এই আমাদের বাঙালির কালচার গুলো আমাদের বাচ্চাদের মধ্যে তো দিতে হবে। আমি যদি আমার সন্তানকে না বোঝাই যে বারাণসীর ঘাট কি, দুর্গাপুজোর কি মাহাত্ম্য, মহাদেবের কি মাহাত্ম্য, ইংলিশ মিডিয়ামে পড়ে এখনকার বাচ্চারা, তাই তো আমরা ম্যাক্সিমাম জানি। এখনকার বাচ্চারা প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে, তারা সকাল 8টায় স্কুলে যাচ্ছে, বিকেল 4:30টায় বাড়ি আসছে, খেয়ে দিয়ে উঠতে উঠতে তার টিউশন টিচার আসছে, চলে আসছে। একটা বাচ্চা, আমি কম বেশি অনেক বাচ্চাকেই দেখেছি এইভাবে বসে এখনকার বাচ্চারা। কোনো বাচ্চাকে, আমি খুব কম বাচ্চাকে এরকম স্ট্রেট ভাবে বসতে দেখিনি। কারণ হলো পিঠে বোঝাটা। তাহলে এই প্রাইভেটে পড়া বাচ্চাটা দুর্গাপুজোর মাহাত্ম্য কতটা জানবে? কে রাম, কে সীতা, কে বজরংবলী, কে মা কালী, কি করে তাদের জিনিসগুলো তো তারা পায় না। কিন্তু আমরা দুর্গাপুজো কি জিনিস সেটা জানতে জানতেই তো দুর্গাপুজোকে ভালোবেসে ফেলেছি। দুর্গাপুজো ভালোবেসে আজ দুর্গাপুজো করতে নামছি। একদম মহালয় ভোররাত্রে 3টায় উঠে বসে থাকতাম শুধু রেডিওতে শুনবো বলে। এখন বাচ্চারা কি করে, 10টা পর্যন্ত ঘুমায়, 10টা পর্যন্ত ঘুমিয়ে ওঠে, তারপরে ইউটিউবটা খুলে কার্টুন অ্যানিমেশন চলছে, সিনেমার নায়িকারা নাচ করছে, এটা তাদের কাছে এটা মানে মুভির মতো হয়ে গেছে। একদম একদম। অথচ আমাদের সেই ছোটবেলার
আজও আমি ওনার নাম মনে করতে পারছি না, আজও ওনার সেই তাকানো চোখ বড় বড় করে, যে প্রথম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সাথে প্রথম ছোটবেলা, আজও ওনার ফেসটা কিন্তু আমাদের মনে দূরদর্শন দেখা, হ্যাঁ দূরদর্শন একদম একদম ছবিটা কিন্তু ছেপে আছে আমাদের মনে। কিন্তু এখনকার বাচ্চা আজ এই হিরোইন কাল হিরোইন, আরে সে তো চিনবেই না। একদম 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 সেই বীরেন্দ্র কৃষ্ণ মহিষাসুর মর্দিনী সে তো টিভিতে হয়ই না, তাহলে বাচ্চারা দেখবে কি? রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চলেই না, রেডিও তো নেই, চলে কিন্তু নেই এখন, এখনো চালানো হয় এখনো, কারণ আমাদের কলকাতা বেতারের একটা সম্পদ যে এত বছর টিকে আছে, একটা সম্পদ, কিন্তু কেউ শোনে না, কিন্তু শোনার মানুষ, কারণ এখন যাদের 50 ঊর্ধ্ব বয়স তারা এখনো শোনে, কিছু মানুষ 50 ঊর্ধ্ব সংস্কৃতি সম্পন্ন মানুষজন শোনে সম্পন্ন, কিন্তু আদারওয়াইজ শোনে না। বর্তমান জেনারেশন তো শোনেই না। এবং আমার কাছে মনে হয় বর্তমান জেনারেশনের কাছে, মানে আমাদের কাছে ছোটবেলায় আমাদের কাছে দুর্গাপুজো মানে কি? পুজোর পাড়ার মণ্ডপের সামনে যাব, সেখানে সারাটা দিন কাটবে, পুজোর ভোগ হবে, তাই তো? একদম সেগুলো খাওয়া দাওয়া, বাজি ফাটানো, পটকা ফাটানো, মা বাবার সাথে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাওয়া, এই যে একটা আনন্দ, এখন কিন্তু সেই জেনারেশন সেগুলো পছন্দ করে না। মানে এটা আমার নিজস্ব পর্যবেক্ষণ। সেই জেনারেশন কি করে, স্পেশাল স্পেশাল পুজো মণ্ডপ গুলো দেখতে যায়। ওই বাবাও জানছে যে যত তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসা যায়, ঝামেলা মুক্ত। একটু প্রতাপগড়ে বসতে হবে, একটু সোনালী মাঠে আসতে হবে, হলে মোটামুটি খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে যাব, ফ্যামিলি মেম্বারসরা আরো আসবে, বন্ধু বান্ধব, সেখানে আড্ডা কি করে বাড়ি চলে আসবে, এইটাই মূল জায়গা। কিন্তু দুর্গাপুজো মানে তো সেইটুকু নয়। দুর্গাপুজো মানে ফুচকা খাওয়া, দুর্গাপুজো মানে স্ট্রিট ফুডের এনজয় করা, দুর্গাপুজো মানে ওই পুরোনো গানগুলো মাইকে এনজয় করা, সেটা তো বন্ধ হয়ে গেছে, সেগুলো বন্ধ হয়ে গেছে, সেটা বন্ধ হয়ে গেছে। এবং বর্তমান জেনারেশন আমার মনে হয় না দুর্গাপুজোটাকে ভালোবাসে। এরা দুর্গাপুজোর টাইমটা ছুটি কাটাতে পারে, কারণ দোষ দিয়ে লাভ নেই, এই বাচ্চাগুলোকে দোষ দিয়ে লাভ নেই, কারণ সারা বছর যে বাচ্চাগুলো পিঠে ব্যাগ কাঁধে নিয়ে ধুকে চলে, তাদের কাছে ওই 7 দিনের ছুটি মানে একটা বড় ছুটি, এবং তারা রিল্যাক্সে বাড়িতে বসে বা রেস্টুরেন্টে বাবা মার সাথে একটু সময় কাটে। একদম দুর্গা ঠাকুর ম্যাটার করে না। যাই হোক, আগামীতে তোমাদের সেবা সমিতির লক্ষ্য কি রয়েছে? আগামীতে নয়, এবছরই আমাদের একটা বনগাঁকে বড়সড় পুজো বা একটা নতুন আকর্ষণ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা ভীষণভাবে ক্ষমাপ্রার্থী, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেটা সম্ভব করে উঠতে পারিনি। কারণ বর্তমানে আমাদের এলাকার অবস্থা ভীষণ খারাপ, মানুষের অবস্থা, সেই কারণে। কিন্তু আগামী দিনে আমরা একটা নতুন আকর্ষণ মানুষকে দেবই, যা বনগাঁয় আগে কখনো হয়নি, সেরকম পরিকল্পনা মাথায় আছে। আজকে আমি সেটা ডিসক্লোজ করতে চাইছি না। একদম। হ্যাঁ, এবছরে তোমাদের প্রতিমা বা মণ্ডপ তৈরি করছেন কি? আচ্ছা, মণ্ডপ তৈরি করছেন আমাদের বনগাঁরই ছেলে রাজেশ কুন্ডু বলে ছেলেটা, আমাদের আপনজন মাঠ বনগাঁর কাছে, ওখানেই তা বাসিন্দা। তিনিই দায়িত্ব নিয়েছেন আমাদের পুজো মণ্ডপের, এবং অল্প বয়সের ছেলে, নতুন কাজে নামছে। আমরা প্রতিবারই চেষ্টা করি কিছু নতুন নতুন ছেলে মেয়েদেরকে এই কাজে দেওয়া, তার কারণ সময়ের সাথে সাথে যদি নতুন থিম বা নতুন চিন্তাধারার মানুষগুলো না আসে, তাহলে এগোবে না। প্রতিমা বিশেষত্ব কি রয়েছে? প্রতিমার বিশেষত্ব প্যান্ডেলের থিমের সাথেই একদম মানানসই, মাটির ঘরেতে একদম বাঙালি মা আসছে, বাঙালি মা বাঙালি সাজে তার সন্তানদের কাছে আসবে, বাপের বাড়ি থাকবে 7 দিন। আমরা মাকে নিয়ে পুজো করব, আনন্দ করব, ঘরের মেয়ে ঘরে ফিরছে। একদম। তৈরি করছেন শিল্পী, প্রতিমা শিল্পী আমাদের লক্ষণ পাল, আমাদের তালতলা নিবাসী, প্রতি বছর। হ্যাঁ, এবং আমাদের পুজো মণ্ডপের মানে পুজোর আরেকটা বিশেষ দিক হলো আমাদের কিন্তু 2টো প্রতিমা হয়। মানে একটা প্যান্ডেলের মধ্যে পূজা মণ্ডপ থাকে, আর আমাদের যেটা ক্লাব ঘরের মধ্যে মূল মণ্ডপ যেটা, সেখানে একটি প্রতিমা হয়। এবং সত্যি কথা বলছি, আমাদের এই 2টো প্রতিমা কোনোটা তফাৎ করা হয় না, মানে 2টো প্রতিমাকেই সমান মূল্যে পুজো করা হয় এবং সমান ভাবেই পুজো করা হয়, যে না এটা দেখানোর জন্য রাখা আছে এরকম কিছু নেই, শোপিস নয়, কেউ শোপিস নয় না। আর পুজোর 5 দিনে তোমাদের কি কি প্রোগ্রাম আছে? আমাদের ষষ্ঠীর দিন পুজো মণ্ডপ উদ্বোধন করতে আসছেন
বনগাঁর প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়, এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন গোপাল শেঠ মহাশয়, বনগাঁর পৌরপিতা, আর আমাদের ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহা, এরা থাকছে। এবং অষ্টমীর দিন আমাদের ভোগ বিতরণ করা হয়, সেইভাবেই করা হবে। এবং সত্যি কথা বলছি, এবছর আমরা একটু দুর্গাপুজো মানুষের, পাড়ার মানুষের কথা ভেবেই একটু সবার দিকটা চিন্তা করে, যেহেতু একটা ক্লাবের উপরে অনেকটা ভরসা করে থাকে, তো যাতে তাদের উপরেও কোনো চাপ না পড়ে, ক্লাবের উপরেও ভবিষ্যতের চাপ না পড়ে, তাদের কথা ভেবে রেখে আড়ম্বরটা তাদের বোঝা না বানিয়ে আনন্দ করে তোলার চেষ্টা করছি, এটুকুই। তাহলে আমরা কিন্তু প্রায় অন্তিম পর্বে চলে এসেছি। আসুন সুভাষনগর সেবা সমিতিতে আসুন, বাংলার মাকে দেখে যান, যেখানে জৌলুস নেই, জাহির করার ব্যাপারটা নেই, একেবারে ঘরের মেয়ে ঘরে ফিরছে। বাঙালির সংস্কৃতি দুর্গা ঘরের মেয়ে। মেয়ের যেমন বিয়ে দেওয়ার পরে বছরে একবার সে যখন তার সন্তানাদি নিয়ে বাড়িতে ফেরে, তখন আমাদের সেই মা, তার পরিবার, তার বাবা, তার ভাই বোন সবাই খুব আনন্দে মেতে উঠি আমরা। সেই আনন্দটাই কিন্তু এই দুর্গা পুজোতেও, কারণ দুর্গা আমাদের ঘরের মেয়ে। আর এবার সুভাষনগর সেবা সমিতি কিন্তু একেবারে ঘরের মেয়ের সাজেই মাকে ঘরে আনছে, তাই তো? একদম। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে তুমি? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, সকলে আমাদের পূজা মণ্ডপে আসবেন। বনগাঁ স্টেশন থেকে, যে স্টেশন রোডটা কভার করে বাদিকে 1 নম্বর গেট সবারই পরিচিত, সেখান থেকে বাদিকে আসলেই সোজা সুভাষনগর, প্রথমে বাদিকে ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব, এবং তারপরে কিছুটা এগিয়ে ডান দিকে সুভাষনগরের গেট পাবেন আপনারা। এবং আমাদের পূজা মণ্ডপে আসবেন, আপনার সকল পরিবারকে নিয়ে আসবেন, এবং আপনার পরিবারের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরকে ভারতীয় সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি একদম সেই সম্পর্কে অবগত করতে আমার মনে হয় যে এই ছোট ছোট দুর্গাপুজো প্যান্ডেল, যেগুলোকে আপনারা অ্যাভয়েড করে যান, যে স্পেশাল কিছু নেই ভেবে আনবেন, আমার মনে হয় বাচ্চারা অনেক কিছু শিখবে এবং জানবে। কেন জানবে? কারণ প্রত্যেক ক্লাবে তাদের পুজোর ধরন আলাদা থাকে, তাদের থিমটা আলাদা থাকে, এবং তাদের পুজোর মাধ্যমে একটা বার্তা সমাজের কাছে কিন্তু যায়। এবং আপনার সন্তান, আপনার পরিবারের লোক, বা যে বয়স্ক মানুষটা সারা জীবন ধরে আমার ক্লাবে পুজো দেখে গেছে, এবছর আমার পুজোর আপনি নিয়ে আসবেন না কেন? কারণ অন্য ক্লাবের জৌলুসতা বেশি। এই কারণে আমি অনুরোধ করব তাদের কাছে করজোড়ে যে আপনারা অবশ্যই আমাদের ক্লাবে আসবেন। দুর্গাপুজোর 5 দিন সকলে মিলে সুন্দরভাবে সুস্থভাবে কাটাবেন এবং পুজোটাকে উপভোগ করবেন। আচ্ছা, সরকারি যে সচেতনতাগুলি রয়েছে আমাদের, ডেঙ্গু, সেফ ড্রাইভ, হ্যাঁ, এই বিষয়গুলো, এবং সেই সঙ্গে আমাদের বাংলা আজকে ট্যুরিজম অনেক এগিয়ে, এ নিয়ে তোমাদের কি ব্যবস্থা রয়েছে প্যান্ডেলে? আমাদের তো প্রচার চলেই সরকারি। প্রথমেই বলে রাখি, আমাদের প্রায় চাঁদা তুলতে গেলে একটা কথা শুনতে হয়, যে আমি আজকে এই ক্যামেরার মাধ্যমে সকলকে এই ইনফরমেশনটা দিতে চাই, যে সবাই ভাবে যে গভর্নমেন্ট যে অনুদানটা আমাদেরকে দিচ্ছে এবং বছর বছর সেটা বাড়ছে, সেটা আমরা যারা পুজো কমিটির সাথে যুক্ত আছি তাদের কাছে খুবই সদার্থক প্রচেষ্টা একটা, আমাদের ভীষণভাবে হেল্প হয়। কিন্তু আমি এই জিনিসটাকে লক্ষ্য করেছি, এটা একটা অন্যভাবে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট। কেন বলি? আজ গভর্নমেন্ট সরাসরি একটা ফুচকা আলাকে লোন দিতে পারছে না, একটা ঝালমুড়ি আলা, একটা ঘুগনি আলা, একটা ছোট রেগুলারের দোকান, একদম সাধারণ যে মানুষগুলো এই পুজোর 7 দিনে আমরা আনন্দ করি, কিন্তু কিছু মানুষ আছে যারা এই 7 দিন কিন্তু বিজনেস করে, ব্যবসা করে একদম, এবং তারা কিন্তু আগামী 3-4 মাস 5 মাসের খোরাকটা তুলে নেয়। এবং আজ যদি আমার ক্লাবে পুজোটা না হয় অর্থাভাবে একদম ছোট করে, মানুষ আসবে না। যে মানুষটা আমার ক্লাবে পুজোতে আসবে না, সে রাস্তায় বেরিয়ে ঘুগনি খাবে না, ফুচকা খাবে না, আলু কাবলি খাবে না, এগরোল মোগলাই কিচ্ছু খাবে না, সেই দোকানটা কিন্তু বসবে না, একদম তার ইনকামের বিকল্প পথ আসবে। একদম, জিনিসটা আমি জানি না কতজনের কাছে সহমত হবেন, কিন্তু
আমার মনে হয় যদি এই অনুদানের অভাবে এই ছোট ছোট পুজোগুলোও বন্ধ হয়ে যায়, প্রতি প্যান্ডেলে 2-4 জন করে ব্যবসাদাররা থাকে, থাকেন, আমরা দেখি সে বেলুন বিক্রেতা হোক, হ্যাঁ, চপ বিক্রেতা, একদম। ফুচকা বা ওই যাই সেই হোক, ময়লা জামা কাপড়ে উস্কো খুস্কো চুলে তেল চিটে গলায় গামছা দিয়েও কিন্তু পরে বেলুন- তাদের কিন্তু সাজগোজ নেই, না, তাদের না। পুজো নিয়ে কিচ্ছু নেই। তারা না। চাইছে মানুষ আসুক আমার কাছে, দুটো খাক, তাদের একটা জলের সামান্য, আমরা দেখি রাস্তার পাশে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, জল নিয়ে কিছু ছোট্ট ব্যবসায়ী কি বাচ্চা, আমরা ছোট ছোট বাচ্চাদেরও দেখি তার বাড়িতে অর্থের এই পুজোর আনন্দের দিনে সে হয়তো বাড়ির অভাব মেটাতে এই কটা দিন কাজ করছে। আজ দুর্গাপুজো সেই মানুষজনগুলোর জন্য। একদম সরকারের অনুদানটা কিন্তু আমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। আমাদের নেক্সট ইয়ার পারমিশনের জন্য আমাদের কিন্তু কি কোন কোন খাত বলে দেওয়া আছে, একদম যে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রচার, জনগণের জন্য কি কি সতর্কতামূলক জিনিস থাকবে, প্রত্যেকটার কিন্তু আমাদের স্যানিটাইজেশন করোনার পর থেকে সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু খাত করে দেওয়া আছে যে এই খাতে তুমি এই টাকা খরচ করতে পারবে, এবং তার ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু আমাদের জমা দিতে হবে। দুর্গাপুজোর অনুদান মানে আমরা সেটা ক্লাবে নিয়ে আসলাম, এনে উড়িয়ে ফেললাম, মহালয়ায় পিকনিক করে ফেললাম, এরকম ব্যাপার না। এরকম ব্যাপার না, তারও নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকে এবং আছে, যার ফলে কিন্তু ওই যে যারা ভাবছে, এবং একটা পুজোর পারমিশন করা তো বিপুল অঙ্কের টাকা খরচ হয় এখন, তাই তো, এটা আমরা জানি। একদম। তো যতটা দেখে মনে হয় ততটাও না। তারপরে প্রচুর এই সময়টা তো শুধু আমাদের রাজ্যের নয়, আমাদের রাজ্যের বাইরে থেকেও প্রচুর মানুষ বনগাঁতে 5 দিনের জন্য হোটেল বুক করে থাকেন। এটা আমাদের বনগাঁ ট্যুরিজমের পক্ষে ভীষণ ভালো, কারণ এই বাইরের মানুষজন আসছেন বনগাঁতে, সরকার চাইছে এই ট্যুরিজমটাকে আরো সমৃদ্ধ করতে। বিশেষ করে বাংলাদেশ থেকে বহু হিন্দু শরণার্থী কিন্তু এই সময় দর্শনার্থীরা আসে। দুর্গাপুজোর 5 দিন হোটেলে থাকুক, সবার তো আর আত্মীয় স্বজনের বাড়ি নেই, হোটেলে থেকে তারা কিন্তু দুর্গাপুজো, একটা হোটেলে রুম পাওয়া যায় না এখন, আর নেই, কিন্তু সমস্ত বুকড হয়ে গেছে হাই রেটে। শুধু বাংলাদেশি নয়, বিদেশিরা পর্যন্ত বনগাঁতে থাকেন পুজোর আনন্দ ভাগ করে নেবার জন্য। অবশ্যই, কারণ যেহেতু এটা এখন আমাদের হেরিটেজ, একটা হেরিটেজ ব্যাপার। কলকাতার পরে বনগাঁর পুজোয় এতটা জাঁকজমক হয়, এবং আগামী দিনে টিকে থাকতে এবং বনগাঁর পুজোকে বাঁচিয়ে রাখতে হবে এই সাধারণ দর্শনার্থীদের জন্য। এরা যদি কালে কালে এই যে ছোট বাজেটের, কম বাজেটের পুজোগুলোই যাওয়া বন্ধ করে দেয়, একদিন পুজোটাও হয়তো ঘরের মধ্যে চলে যাবে, এবং যার ফলে কিন্তু এই হেরিটেজটা থাকবে না, এই বাঙালির গর্ব, এই বাংলা ভাষার গল্প, মা দুর্গার গল্প থাকবে না। একদম। বন্ধুরা আসুন, বনগাঁয় আসুন, যারা বনগাঁর বাইরে থেকে দেখছেন তাদের বলবো বনগাঁয় আসুন, দেখুন একবার পুজো, আর বাঙালির সনাতনী সংস্কৃতি, কালচার, কৃষ্টি, সংস্কৃতি যা বাঁচিয়ে রাখুন। আসুন সুভাষনগর সেবা সমিতিতে, প্রতিমা দর্শন করুন, আনন্দ ভাগ করে নিন। তবে অবশ্যই সরকার যে নিয়মবিধিগুলো আছে, সতর্কতা বিষয়গুলো রয়েছে, অবশ্যই লক্ষ্য রাখবেন। তাহলে আজ কিন্তু এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো আরও একটি এরকম পুজোর ভিডিওতে। আর যদি আপনার কোনো বিষয় নিয়ে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনিও আসতে পারেন আমাদের পডকাস্টে, আপনার কথা আমরা তুলে ধরবো আমাদের দর্শকদের কাছে। আজ তাহলে এ পর্যন্তই। তার আগে ধন্যবাদ জানাচ্ছি সৈকতকে এবং সুভাষনগর সেবা সমিতির প্রতিটা সদস্যকে এবং তাদের পরিচালন সমিতিকে, এবং আপনাদের নমস্কার।